গাছের সবচেয়ে মোটা ডালটা থেকে একটি তরুণীর দেহ ঝুলছে। পরনে শাড়িটা বাতাসে অল্প অল্প দুলছে। মুখটা একদিকে কাত হয়ে আছে, লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। ইয়া আল্লাহ, কি ভয়ানক দৃশ্য! আমার দেখা কলিজা কাঁপতাছে উস্তাদ। চুপ থাক, মরা মানুষের সম্মান দিতে শিখ। এখন কান্দনের সময় না, কামের সময়। যা গাছে উঠ, আমি নিজ থাইকা ধরতাছি। আমি আমি পারবো না উস্তাদ, আমার হাত পা কাঁপে। তাইলে তুই নিচে দাঁড়া, আমি উঠতাছি। টর্চটা ভালো করে লাশের উপর ধর, আর দড়িটা আমার কোমরে বাইন্ধা দে। রফিক গামছা দিয়ে মাথা বেঁধে অত্যন্ত দক্ষতার সাথে সেই বিশাল গাছে উঠতে শুরু করে। জালাল নিচে দাঁড়িয়ে ভয়ে ভয়ে টর্চের আলো ধরে থাকে। এই শেওড়া গাছটি গ্রামের বয়সের চেয়েও পুরনো। গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটিও তার দাদুর কাছে এই গাছের ভুতুরে গল্প শুনে বড় হয়েছে। শোনা যায় বহু বছর আগে এক ইংরেজ সাহেবকে এই গাছে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছিল। তারপর থেকে এটি একটি অভিশপ্ত স্থান। পারুল নামের এই মেয়েটি কেন আত্মহত্যার জন্য এই গাছটিকেই বেছে নিল, তা এক বিরাট রহস্য। জালাল, আমি এই দিক থেকে ফাঁসটা আলগা করতেছি। তুই দড়ি রন্ড মাথাটা দইরা আস্তে আস্তে লাশটা নিচে নামাবি। খবরদার যেন মাটিতে আসান না খায়। জি ওস্তাদ। রফিক মেয়েটির গলার ফাঁসটা খুলতে যায়। ঠিক সেই মুহূর্তে জালালের হাতে টর্চের আলোটা একটু কেঁপে ওঠে। আরে জ্বলে না কেন? জল জল। হ্যাঁ, ও আল্লাহ! ওস্তাদ, ওস্তাদ, লাশ তো মরতাছে। কি সব আবল তাবল বকস? বাতাসে দুলতাছে, শক্ত কইরা ধর। রফিক মেয়েটির গলার ফাঁসটা কেটে দেয়। সাথে সাথে জালালের হাতের দড়িতে প্রচন্ড এক টান পড়ে। জালাল শরীরের সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে রাখে এবং ধীরে ধীরে লাশটা নিচে নামাতে শুরু করে। লাশটা মাটি থেকে মাত্র কয়েক ফুট উপরে আসতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। মেয়েটির মৃতদেহ, যা এতক্ষণ শক্ত এবং নিথর ছিল, হঠাৎ করে যেন জীবন্ত হয়ে ওঠে। তার শরীরটা অলৌকিকভাবে বেঁকে যেতে শুরু করে। তার হাত পা গুলো অদ্ভুতভাবে মোচড়াতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর থেকে হাড়গুলোকে ভেঙে দিচ্ছে। এটা আমি কি দেখতেছি? জালাল ভয়ে চিৎকার করে দড়ি ছেড়ে দেয়। লাশটা ধপাস করে মাটিতে পড়ে, কিন্তু পড়ার সাথে সাথে লাশটা মাটিতে উল্টো হয়ে বসে পড়ে। তার হাত পা সব উল্টো হয়ে আছে। সে ধীরে ধীরে মাথাটা মাটির সাথে ঘষতে ঘষতে নিজের শরীরটাকে টেনে হিচড়ে জালালের দিকে নিয়ে আসতে থাকে। ওস্তাদ, বাঁচান! এইটা লাশ না, এইটা শয়তান! গাছের ওপর থেকে রফিক এই অবিশ্বাস্য এবং ভয়াবহ দৃশ্য দেখে জমে পাথর হয়ে যায়। তার 30 বছরের অভিজ্ঞতায় এমন কিছু সে কখনো দেখেনি। লাশটা তার ভাঙা মোচড়ানো শরীর নিয়ে জালালের পায়ের কাছে এসে থামে। তারপর খুব ধীরে ধীরে তার মাথাটা উপরে তোলে। যে মুখটা চুলে ঢাকা ছিল, সেই চুলগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে। টর্চের আলোয় দেখা যাচ্ছে মেয়েটির চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো মনে নেই, শুধু ধবধবে সাদা। আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক বীভৎস অবর্ণনীয় হাসি। জালাল, ফইরায়, ওইখান থেকে ভাগ। জালাল যেন তার আওয়াজ শুনতে পাচ্ছে না। সে ভয়ে এতটাই পাথর হয়ে গেছে যে তার শরীর নড়ানোর শক্তিটুকু আর নেই। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর হাসির দিকে। রফিক আর এক মুহূর্ত দেরি করে না। সে প্রায় লাফ দিয়ে গাছ থেকে নামতে শুরু করে। ডালপালার আঁচড়ে তার শরীর ছেলে যেতে থাকলেও তার কোনো ভ্রুক্ষেপে নেই।
মাটি থেকে 10-12 ফুট উঁচুতে থাকতে সে লাফ দেয়। মাটিতে পড়ার সাথে সাথে তার গোড়ালিতে একটা তীব্র যন্ত্রণা হয়, কিন্তু সেদিকে মনোযোগ দেওয়ার মতো সময় তার নেই। আরে হারামজাদা, কানে কথা যায় না, মরবি তো। লাশটা এবার তার লক্ষ্য বদল করে। সে রফিকের দিকে তার ভাঙা শরীরটাকে টেনে হিঁচড়ে আনতে শুরু করে। মাটিতে শরীর ঘষানোর শব্দটা এমন ভয়ঙ্কর যে শোনার সাথে সাথে গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে রফিকের। জালাল, ভ্যানের দিকে দৌড়তে, জলদি। রফিক নিজেও দৌড়াতে শুরু করে, কিন্তু তার পায়ে চোট লাগায় সে ঠিক মতো দৌড়াতে পারছে না। জালাল ততক্ষণে উঠে দাঁড়িয়েছে এবং জ্ঞান শূন্যের মতো ভ্যানের দিকে ছুটছে। রফিক পেছনে তাকিয়ে দেখে লাশটা প্রায় তার ঘাড়ের কাছে এসে পড়েছে। সে বাঁচার জন্য মরিয়া হয়ে তার হাতে থাকা মোটা দড়িটা দিয়ে লাশটার গায়ে আঘাত করে। এই সুযোগে রফিক তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ে ভ্যানের কাছে পৌঁছায়। ভ্যান ছাড় জালাল, ভ্যান ছাড়। জালাল শরীরের সমস্ত শক্তি দিয়ে ভ্যানটি টানতে থাকে, কিন্তু ভ্যান এগোচ্ছে না। আরে লাগে না কেন, দে আমারে দে। রফিক জালালকে সরিয়ে এবার নিজেই ভ্যান হাতে তুলে নেয়। এবার তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ভ্যানটিকে এক ঝটকায় সামনের দিকে নিয়ে আসে। ওদিকে শেওড়া গাছের নিচ থেকে সেই লাশটা অন্ধকারের মধ্যে তাদের দিকে এগিয়ে আসছে। টর্চের আলোয় তার সাদা চোখ দুটো জল জল করছে। রফিক এক মুহূর্ত দেরি করল না। সে সর্বোচ্চ গতিতে ভ্যান চালিয়ে গ্রামের দিকে এগোতে থাকলো।